নমস্কার, নিবেদিতা অনলাইনে স্বাগত আপনাদের। আজকে আমি এসেছি লীনা গঙ্গোপাধ্যায়ের কাছে। উনি টেলিভিশনের জগতের একজন দিকপাল বলা যায়, কারণ ওনার তৈরি করা বহু সিরিয়াল প্রচণ্ড জনপ্রিয় এবং ভালো লেখিকা। কয়েকটা সিরিয়াল যেমন বলছি, আমার এই মুহূর্তে যেগুলো মনে পড়ছে বলছি, যেমন ধরুন ইষ্টি কুটুম, কুসুমদোলা, তারপরে সোলাঙ্কি সিরিয়ালটা ইচ্ছে নদী, জলনুপুর, এইগুলো তো মানে সবাই জানেন এবং আরও অনেক আছে, সে সব কটা নাম এই মুহূর্তে বলছি না। কিন্তু আজকে যে কারণে ওনার কাছে আসা সেটা হলো যে উনি উইমেন্স কমিশনের চেয়ারপারসন, সুতরাং ওনার কাছে আজকে এসছি আমরা এইটা জানতে যে এই মুহূর্তে যে বিষয়টা সবচেয়ে জ্বলন্ত সেই বিষয়ে কিছু কথা বলবো, তাছাড়াও ওনার অন্যান্য দিক নিয়ে কথা বলবো। সেই জন্য স্বাগত। তোমাকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আর তোমার মাধ্যমে আমি সমস্ত দর্শকদেরও আমার নমস্কার জানাচ্ছি। আচ্ছা লীনাদি, প্রথমে একটা প্রশ্ন আমার খুব আমার জানতে ইচ্ছে করছে যে ধরুন এই যে কথাটা আসছে যে মেয়েদের রাতে ডিউটি কমিয়ে দেওয়া এবং মেয়েদের রাতে যতটা সম্ভব বর্জন করা, আপনি একজন উইমেন্স মহিলা কমিশনের চেয়ারপারসন, আপনার মনে হয় এটা যুক্তিযুক্ত? পার্সোনালি আমি তো এটা নিজে মানি না, কারণ আজকে আমি বারবারই বলি একটা কথা, মেয়েরা নানা রকম চ্যালেঞ্জিং কাজ করছে, সাংবাদিকতা থেকে, আইটি সেক্টর থেকে, মহাকাশে যাওয়া থেকে, এরোপ্লেন চালানো থেকে, নানা বিষয় তাদের অসাধারণ সব কাজ এবং অনেক অনেক চ্যালেঞ্জিং কাজ করছে মেয়েরা। সেখানে দাঁড়িয়ে আমি এটা ভাবতেই পারি না যে একটি মেয়ে নাইট শিফটে ডিউটি করবে না। তো আমার তাতে পার্সোনালি মনে হয় যে অনেক পিছিয়ে যায় মেয়েদের লড়াইটা, যে লড়াই করে আজকে এতটা উঠে এসেছে সেটা পিছিয়ে যায়। সেটা এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যার ফলে এটা বলার, এরকম একটা কথা বলা হয়েছে। কিন্তু যাই হোক না কেন, এইটা আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করি না। একটি মেয়ে, সে যে মেয়ে, এখানে আরো একটি কথা বলবো যে মেয়েরা নাইট শিফট করবে এবং তাদের সুরক্ষাটাও জোরদার থাকবে। একদমই তাই, একদমই তাই। আর একটা কথা হচ্ছে যে যে মেয়েটিকে নিয়ে এই প্রশ্নের অবতারণা, যে মেয়েটি আজকে একটা আরজিকর হসপিটালের মধ্যে, সে তার এরকম একটা অবস্থায় নাইট শিফটে 36 ঘন্টা কাজ করার পর সে ঘুমাচ্ছিল এবং তারপরে সে অতিরিক্ত এভাবে ধর্ষণ, খুন ধর্ষণ যেটাই আগে পরে হোক, যে এরকম হলো। তারপরে ধরুন একটা তাকে বলা হলো, এরকম জানানো হলো যে 10 লাখ টাকা তো দেয়াই যায়। হ্যাঁ, তো এটা নিয়ে ভীষণ একটা শোরগোল হয়েছে যে এটার দাম কি 10 লাখ টাকা, এটা কি কখনো হতে পারে, এর কি মূল্যায়ন হয় বা এটা। আমি আপনার থেকে একদম সরাসরি জানতে চাইছি যে এটা আপনি কিভাবে এটা ব্যাখ্যা করবেন? প্রথম কথা, যে ঘটনাটা ঘটেছে সেটা তো কোনোভাবেই ঘটার কথা ছিল না, ঘটার কথা নয়। এইরকম একটা পরিস্থিতি, এতজন মানুষ কাজ করেন সেখানে একটি মেয়ে খুন হলো কি ধর্ষণ হলো কি যাই হোক, তার যা যা ঘটে গেল, তারপরেও তাকে কেউ ট্রেস করতে পারলো না। ওখানে তো আরো অনেক তার সহকর্মী বা অন্যান্যরা ছিলেন, তো নানা রকমের স্টাফ নিয়েই তো একটা হসপিটাল, এবং হসপিটাল কিন্তু অন্যান্য সেক্টরের মতো না, রাতের বেলা খুব জমজমাট। হ্যাঁ, বিভিন্ন পেশেন্টের ক্রিটিক্যাল কন্ডিশন থাকে, আসা যাওয়া থাকে মানুষের। তো সেখানে এই ঘটনাটা ইমার্জেন্সিও, ধরো ইমার্জেন্সি আমি ধরেই নিলাম যে অনেক তলায়, এটা অনেক ওপরে ছিল, তো সেটা তো অনভিপ্রেত শুধু নয়, এটা ভাষায় ব্যাখ্যা করা যাবে না যে এরকম একটা ঘটনা কি করে ঘটে যেতে পারলো। তোমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে টাকা দিয়ে এটা জাস্টিফাই করা যায় কিনা। এই তো যেভাবে যেভাবে জিনিসটা বলা হলো, বা যা 10 লক্ষ টাকা কি, দেখো আমি এখানে একটা কথা বলবো, এটা আমি কিভাবে কোন কথাটা বলছি, কোন পরিস্থিতিতে বলছি, কোন সময়ে বলছি, সেটা নিশ্চয়ই ম্যাটার করে। হয়তো যে মুহূর্তে, যে পরিস্থিতিতে এই কথাটা বলা হয়েছে, সেই পরিস্থিতিতে এই কথাটা বলা সময় নয়। হ্যাঁ, আমি এই একই কথাই যদি আপনি বলছেন ওই পরিস্থিতিতে ওই কথাটা বলার সময় ছিল না, আমারটাই মনে হয় যে ওই পরিস্থিতিতে আমি কোনো অ্যামাউন্ট দিয়ে কিছু বলতে পারি না, মানুষের দুঃখের পাহাড়টা তো অসীম। তো হয়তো এই কথাটাই বলা যেত অন্য সময়। আমি মূল কথাটা হচ্ছে আমি পাশে থাকতে চাই, আমি আর্থিকভাবেও পাশে থাকতে চাই, এটা হচ্ছে মূল কথা। কিন্তু আমি কোন পরিস্থিতিতে কিভাবে কথাটাকে প্রেজেন্ট করব, আসলে আমাদের জীবনের সবকিছু নির্ভর করে হাউ টু প্রেজেন্ট। তো সেইটা আমার মনে হয়েছে যে সেটা সেই সময় বলার কথা ছিল না।
সেইভাবে। আচ্ছা, এবারে আমি একটা জিনিস জানতে চাইছি, আচ্ছা আপনি কি ওই ইয়েটাতে ছিলেন যেখানে মুখ্যমন্ত্রী বা মানে মমতাদির কথা বলছি, উনি যে রাস্তায় হেঁটেছেন, যেখানে জুন মালিয়া বা আরো অনেকে সাংসদরা গেছেন এই মেয়েটিরই পক্ষে, যে আমাদের আমি বুঝতে পেরেছি বিচার চাই? না, আমি ছিলাম না, আমি ছিলাম না। আচ্ছা, কেন ছিলেন না সেটা জানতে চাই। আমি ছিলাম না কারণ আমি উইমেন্স কমিশনে আছি। প্রথম কথা, প্রতিবাদের ধরন সবার সমান নয়। আমি কোনোদিন মিছিলে গিয়ে প্রতিবাদ করিনি। আচ্ছা আচ্ছা, এটা আমার ধরন নয়। আচ্ছা, আমি ধরো কখনো কিছু বলার হলে লেখার মাধ্যমে বলেছি। প্রত্যেকের তো একটা টাইপ থাকে, প্রত্যেকের একটা মেন্টাল মেকআপ থাকে। তো আমার সেটা নয় যে আমি মিছিলে হেঁটে বলতে পারবো, এই ধরনটা আমার নয়। তো এবার দ্বিতীয় কথা, যে সেদিন কেন সেখানে ছিলাম না এটা প্রশ্ন করলে, আমি আপনাকে দেখতে পাইনি, আমি ছিলাম না। আচ্ছা, আমি ছিলাম না। প্রথম কথা তো বলেই দিলাম যে আমি এই কারণে থাকি না। আমি সবার জন্য সবটা নয় এই দুনিয়ায়। আর আমি আমার লিমিটেশন জানি, আমি কোথায় পারবো কোথায় পারবো না সেটা জানি। দ্বিতীয় কথা, আমি নিজে সবসময় মনে রাখি যে আমি উইমেন্স কমিশনের চেয়ারপারসন। আমার চেয়ারের একটা অন্য মাত্রা আছে। আমি কখনোই কোনো রাজনৈতিক দলের কোনো সমাবেশে তুমি আমাকে কখনো দেখোনি, দেখবে না। 21শে জুলাইতেও দেখি না। সেটা কেন আমি থাকবো? কারণ আমি তো ধরেই নিয়েছি যে আমি উইমেন্স কমিশন একটা নিরপেক্ষ বডি, একটা অরাজনৈতিক জায়গা, মানে কোনো দলের নয় সেটা। না, সেটা কোনো দলের নয়। সুতরাং সেটাতে আমি কখনোই থাকি না। তারও আগে যেটা বললাম ওটাও একটা কারণ, যে আমি সাধারণ আমার জীবনেও ছাত্র জীবন থেকেই অনেকেই সভা সমাবেশ মিছিল টিছিল করেছে। আমি বরাবরই একটু ইন্ট্রোভার্ট প্রকৃতির, আমি সেসবে যেতাম না কখনো। আর আপনি লিখে আপনার ভাব আমার যাতে, হ্যাঁ ওরকম অনেক ক্ষেত্রেই আমি লিখেছি। আমাদের মনে আছে যে সর্দার হাসমি যখন মারা গেলেন, একটা ঘটনার কথাই বলছি, তখন আমরা খুবই ছোট, কিন্তু সেই সময় আমি একটা কবিতা লিখেছিলাম। সেই কবিতাটা একটা মানে সংকলনে প্রকাশ পেয়েছিল, সেটা সংকলিত হয়েছিল। তো আমি যে কবিতা লিখি তা কিন্তু নয়। সেদিন সেই স্পার্কে আমার একটা লেখা চলে এসেছে। মানে এটা আমার দ্বারা হয় না, সবাই তো সব পারে। এই ঘটনাটার পরে মানে এই যে একটাকে মানে হলো আরজি করের মধ্যে, এই যে মেয়েটি অভয়া বা তিলোত্তমা যে নামই হোক, তার যে ঘটনাটা হলো, তারপরে আপনার সঙ্গে মমতাদির কথা হয়েছে? এই বিষয় নিয়ে কথা হয়নি। ডেফিনেটলি আমাদের তো কাজ হচ্ছে রিপোর্ট দেওয়া। আমরা গিয়েছিলাম এবং প্রথম আমরাই গিয়েছিলাম। আমরা 3:30 খবর পাই, 5:10 আমরা পৌঁছে গেছিলাম। কারণ আমি তখন সল্টলেকে অফিসে ছিলাম, আমার কাছ থেকে ওটা ডিস্টেন্স কম ছিল, বাড়ি থেকে যেতে হলে অনেকটা সময় লাগতো। তো আমরা পৌঁছে গেছিলাম। এবং আপনার বডিটা দেখেছিলেন? না, সেটা তখন আমি দেখিনি, কারণ আমরা প্রথমে কথাবার্তা বলছিলাম। দেখতে যাওয়ার সময় তখন ওদের পোস্টমর্টেমের ব্যাপারটা হয়। মানে তখন পোস্টমর্টেম তখন আমি যখন দেখতে পারতাম তখন ওদের পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়া হয়ে গেছে আর কি। মানে 3টে কত? না 3টে কত না, সন্ধ্যেবেলা। টাইম আমার মনে নেই। আচ্ছা, টাইম এদিক ওদিক হতে পারে, টাইমটা মনে নেই, আমি দেখতে পাইনি। তো কিন্তু আমাদের ওখানে অনেকের সঙ্গে কথাবার্তা বলার ছিল, যারা ধরো যে তখন যিনি প্রিন্সিপাল ছিলেন। আমরা তো ঘটনা একটা জানতে পেরেছি, ঘটনা জানার পর আমার কনসার্ন এরিয়াগুলোতে তো কথা বলতে হয়, তার এফআইআর হয়েছে কিনা, তারপর তাদের সঙ্গে কথা বলা। সন্দীপ ঘোষের সঙ্গে কথা বলেছি, তার সঙ্গে অনেকে ছিলেন। 9 সদস্যের একটা কমিটি তৈরি হয়েছিল, সেই কমিটির লোকজনদের সঙ্গে বলেছিলেন যে হ্যাঁ এফআইআর হয়েছে। বলছি আমি আস্তে আস্তে বলছি। 9 সদস্যের একটা টিমের সঙ্গে কথাবার্তা বলেছিলাম। ওখানে ডিসি ছিলেন, তিনি এসেছিলেন। আচ্ছা, তিনি তখন অ্যাকচুয়ালি ওদের কাজকর্ম চলছিল, ওখানে বোধহয় একটা ইন্টারোগেশন চলছিল। অনেকেই ছিলেন, সিপিটিপি সবাই ছিলেন। আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন ডিসি। তো আমরা জিজ্ঞেস করেছিলাম, তার আগেই আমরা সুয়োমোটো করে দিয়েছি, মানে অফিস থেকে বেরোনোর আগেই আমরা সুয়োমোটোটা করে বেরিয়েছি। সুতরাং যেখানে আমি সুয়োমোটো করেছি আমি ধরেই নেব আমরা সুয়োমোটো, মানে ডেফিনেটলি তখন এফআইআর হয়ে যাওয়ার কথা। সেটা আর আলাদাভাবে জিজ্ঞাস্য নয় যে এফআইআরটা হয়েছে কিনা। আচ্ছা, আর আমরা সুয়োমোটো করে দিয়েছি, সুয়োমোটো রিপোর্টও পাবো, সেটাও আমরা বলে এলাম, মানে প্রথম দিন হিসেবে। কিন্তু অন্যান্য ক্ষেত্রেও যা যা হয়, যে মানে কাজের যে ধরন থাকে। তারপর স্টুডেন্ট ফ্রন্টের সঙ্গে কথা বলেছি। আপনারা কোথায়, কোন ফ্লোরে বসেছিলেন, বসে কথাটা বলেছেন? প্রিন্সিপালের রুমে, চেম্বারে গেছিলাম, আমার না সেটা মনে নেই এখন। আচ্ছা, মানে উপর দিকে উঠতে হয়েছিল লিফটে? না, হ্যাঁ উপর দিকে উঠতে হয়েছিল। প্রিন্সিপালের চেম্বারে কথা বলেছিলাম। তারপরে আপনি পোস্টমর্টম হয়ে যাওয়ার পর মেয়েটিকে, তারপরে পোস্টমর্টম রিপোর্টও পেয়েছি আমি।
ইনকোয়েস্ট রিপোর্ট বলো বা পরেও যা 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 রিপোর্ট যা যা পাওয়ার, যেগুলো পাওয়ার সেগুলো পেয়েছে না, কারণ সমাজ মাধ্যমে তো সেটা ঘুরছে না, হতে পারে, কিন্তু আমরা পেয়েছি, আমার পাওয়ার অফিসিয়ালি আমি তো সমাজ মাধ্যম থেকে পাবো না, ন্যাচারালি। হ্যাঁ, তো সেটা আমি আমার পেয়েছি, তার জন্য ডক্টরকে কনসাল্ট করেছি, আমাদের কিছু অবজারভেশন ছিল সেটা আমরা লিখে পাঠিয়েছি, ক্লারিফিকেশন চেয়েছি, এগুলো সব হয়েছে। তারপর এইটা করতে করতে বাবা মার সঙ্গে কথা বলেছি। আচ্ছা, তারপর পরের দিন আমরা বাবা মার কাছে গেছি বাড়িতে কমিশন থেকে, এবং কথা আমি 2-3 দিনই বলেছি। আচ্ছা আচ্ছা, প্রথম দিন ওরা কথা বলতে চাননি, ন্যাচারালি ওরাও ওখানে ছিলেন, আমরাও ওখানে ছিলাম, কিন্তু সেই দিন ওরা কথা বলার অবস্থায় ছিল না, সেই কারণেই আমরাও জোর করিনি। তারপরের দিন কথা হয়েছে, তারপরের দিন আমাদের মানে কমিশন থেকে যাওয়া হয়েছে, সেখানেও আমি কথা বলেছি। তো এই আর কি, তখন স্বাভাবিক একটা দুঃখের, এমন একটা গভীর দুঃখের পরিস্থিতি, সেখানে কি আর বলার, কিছু তো বলার মানে স্থবির হয়ে যাওয়ার মতো ঘটনা, একেবারেই তাই। তবে সেদিন মানুষই স্থবির হয়ে যায়। এবার এটা হয়ে গেল 13 তারিখ, 12 তারিখ বোধহয় হলো, 9 তারিখ, মানে না না, আমরা 9, 10, 11-তে গেলাম, এরকম আর কি, ডেট একটু এদিক ওদিক হতে পারে, মানে 12-র মধ্যে আমাদের এই পুরো আমাদের প্রাথমিক যা যা রিপোর্ট তৈরি করার সেটা আমরা করলাম। তারপর 13 তারিখে আমরা সবকিছু রেডি করলাম, করে আমরা পাঠিয়ে দিলাম রিপোর্ট ডিপার্টমেন্টকে, প্রোটোকল অনুযায়ী আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে রিপোর্ট পাঠাতে হয়। তারপরে তো 14 তারিখ থেকে যেহেতু এটা শুরু হয়ে গেল, সিবিআই এবং সুপ্রিম কোর্টের ইয়েতে চলে গেল, এখতিয়ারে চলে গেল, সেখানে আমাদের আর কিছু তারপরে আর কিছু কথা বলে অফিশিয়ালি কিছু করার না, কিন্তু আমাদের যা যা কাজটা আমরা করেছি সেটা রেকর্ড আছে, সেটা আমরা পাঠিয়ে দিয়েছি। সেটা আপনি তরফ থেকে করেছেন, সেটা আপনার অফিশিয়াল দিক একদম। কিন্তু আমি মানবিক দিকে বলছি, আপনারা মানে কোনো মালা দেওয়া টালা এগুলো কি কিছু মানে আপনাদের মহিলা কমিশন থেকে এটা, তখন তো সেই পরিস্থিতি ছিল, মানে কারণ আমরা ছবিতে দেখলাম সেই দিন ওই যে গাড়ি আটকে ছিল, হ্যাঁ গাড়িটাও আটকে দেওয়া হয়েছিল খুব দ্রুত, পুলিশ ইনভেস্টিগেশন যেগুলো আমরা সেই সময়টা তো আমরা তো ওখানে উপরে বসে আছে, উপরে না 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 না, আমরা যাওয়ার পরে গাড়ি ছেড়েছে। আচ্ছা, আমরা যখন সব কমপ্লিট করে ফিরে এসেছি তারপর গাড়ি ছেড়েছে। তো আপনি মানে দেখেন না, তখন দেখার সিচুয়েশন ছিল, মানে ভীষণ ভিড়ভাড়টার জন্যও না, তখন ওদের কিছু ফর্মালিটি চলছিল। আচ্ছা, ওই ভিডিওগ্রাফি চলছিল, মানে ওখানে ওটা চলছিল কাজটা। আচ্ছা, তো ওই সময় তখন আমরা এটা শুনে এসেছিলাম যে বাবা মার সম্মতিতে আজকেই ওরা দাহ করবেন, এটা শুনে আমরা চলে আসি। পরবর্তীকালে ওর বাবা মা বলেছে খুব তাড়াহুড়ো করা হয়েছে, রেখে আমাদের সঙ্গে সেরকম কোনো কথা হয়নি, আমরা জিজ্ঞেস করেছিলাম, জানতে আমি পার্সোনালি জানতে চেয়েছিলাম। যখন এত কনফিউশন হচ্ছে, এটা রেখে দিলে কি হতো? না, হয়তো রেখে দিলে আরো বেটার হতো, মানে এতগুলো কথা আজকে আর উঠতো না, নিশ্চয়ই রেখে দিলে হয়তো ভালো হতো। এখন জানি না, সেটার সিদ্ধান্তের ব্যাপারে তো আমি বলতে পারবো না, বলতে পারবেন না, কিন্তু আমার যেটুকু পার্ট। আচ্ছা, এই সিদ্ধান্তটা কার, মানে ধরুন আজকেই এটাকে দাহ করা হবে, এটা কি মানে বাবা মার সিদ্ধান্ত না পুলিশের সিদ্ধান্ত না প্রশাসনের সিদ্ধান্ত? দেখো, আমি সেটা জানি না, তবে আমার যেটা ধারণা, বাবা মার সম্মতি ছাড়া তো এটা হতে পারে না। আমার পোস্টমর্টেম হয়ে গেছে, তখন যদি তাকে কেউ অ্যাপ্রোচ করে যে আজকেই আমরা করবো কিনা, তারা যদি বাধা দিতেন এবং প্রতিবাদ করতেন, তাহলে কি জোর করে সেটা করা যেত? আমি জানি তাদের কি বাধা দেওয়ার মতো পরিস্থিতি ছিল? এরকমও শোনা গেছে যে দুটো মৃতদেহকে রেখে মানে ও তৃতীয় ছিল তাকে এগিয়ে দেওয়া হচ্ছে, মানে এগুলো সবই শোনা কথা। এগুলো আমিও জানি, তুমি যেভাবে শুনেছো আমিও সেভাবে শুনেছি। হ্যাঁ, মানে এই শোনা কথা বা নিজে যেটা দেখিনি সেটা বলা ঠিক। আচ্ছা, অন্য কোনো ধরুন সরকারি সংস্থায়, হ্যাঁ মানে আমরা কিন্তু বারবার রিপিটেডলি বাবা মাকে জিজ্ঞেস করেছিলাম আপনাদের কোনো গ্রিভান্স থাকলে বলুন। ওরা আমাদের দুটো, আমি বলেছিলাম এটাও যে পুলিশের তরফে কোনো, পুলিশের কাছে আপনাদের সম্পর্কে কোনো অভিযোগ আছে, আপনাদের ভরসা আছে, সেটাও বলুন, কারণ এটা আমাদের জিজ্ঞেস করতেই হবে। সেটা কি আপনি পুলিশের সামনে না আলাদা করে জিজ্ঞেস করেছেন? না না, সবাই ছিল পুলিশের সামনে, না পুলিশ বলে না, তখন বাড়িতে জিজ্ঞেস করেছেন। তখন উনি বলেছিলেন যে না, আমাদের পুলিশের উপর তো ভরসা রাখতেই হবে, এটা তখন বলেছিলেন। হতে পারে পরে পরবর্তীকালে মনে হয়েছে যে এগুলো ভুল হয়েছে, হতেই পারে সেটা। তো আমাদের তো তার অনুযায়ী, তার মানে কথা থেকে শুনেই তো তাকে আমাদের রিপোর্ট করা, তো সেভাবেই সেটা হয়েছে। আচ্ছা, আপনাদের ধরুন এইটা তো আজকে আরজি করে হলো, অন্য কোনো হসপিটালে কোনো মহিলা সেল বা এরকম কিছু আছে? মহিলা সেল মানে নির্যাতন, মানে মহিলাদের মানে প্রত্যেক হসপিটালেই থাকা উচিত, ম্যান্ডেটরি। মানে এটা কি আপনারা খোঁজ নেন মহিলা কমিশনের তরফ থেকে? নিশ্চয়ই বলাও হয়, এটা সাধারণত ডিএম এর মাধ্যমে জানানো হয় যে বিভিন্ন সংস্থায় যেখানে
10 জন কাজ করে বা 10 জনের বেশি মহিলা 10 জনের বেশি মহিলা বলে নয়, 10 জনের বেশি লোক কাজ করে, মহিলা একজনও থাকতে পারে, সে দুজনও থাকতে পারে, তার জন্য ইন্টারনাল কমপ্লেন কমিটি তৈরি করতে হয়। আর যদি যেখানে 10-এর কম সেখানে একটা লোকাল কমিটি তৈরি করতে হয়, যেটা ডিএম এর আন্ডারে থাকে, ডিএম যেটাকে করে দিতে পারে। তো সেটা তো ডেফিনেটলি সেটা অনেক জায়গায় খোঁজ নিয়ে আসে, মানে বিভিন্ন জায়গায় খোঁজ। যখনই আমরা ডিস্ট্রিক্ট ভিজিটে যাই, এটা আমাদের প্রথম কাজ আইসিসি আছে কিনা জানা। আচ্ছা, ওখান থেকে কোনো রকম মানে মানে বিভিন্ন সরকারি জায়গা থেকে, মানে হাসপাতাল বলুন, অফিস বলুন, মানে আর বিভিন্ন সরকারি জায়গাগুলো থেকে কোনো রকম মহিলা হ্যারাসমেন্টের কেস আপনারা পান? হ্যাঁ, পেয়েছি, কিছু কিছু কেস তো পেয়েছি। সেগুলো এখন আমাদের ইন্টারনাল কমপ্লেন, হ্যাঁ সামলেছি। ইন্টারনাল কমপ্লেন কমিটি, ওয়ার্কপ্লেস হ্যারাসমেন্টও একটা হ্যারাসমেন্ট, সবসময় সেক্সুয়ালি অ্যাবিউজ হতে হবে মানে হচ্ছে তাও নয়, কিন্তু ওয়ার্কপ্লেস হ্যারাসমেন্ট আছে। এই আমি এক্ষুনি বলতে পারি যে যোধপুর পার্কের একটি মেয়ে, সে স্কুল টিচার, সে একটা স্কুলে পড়াতো, সেখানে তাকে 3.5 লক্ষ টাকা দিচ্ছিল না, এবং দিনের পর দিন হ্যারাস করছিল। দেবে না বলে ওকে সরিয়েই দিয়েছিল, চাকরি তো গেছিলই, কোনো কারণ ওদের পছন্দ নয়, ঠিক আছে, তাহলে আমার এতদিনের যে ডিউস সেটা তো দিতে হবে। আচ্ছা, তো সেইটা তখন যখন আমাদের কাছে এলো, আমরা কিন্তু ওই ইন্টারনাল কমপ্লেন কমিটি এবং বাকি যা যা সব তথ্য প্রমাণ নিয়ে আমরা মিটিং করে বসে ওর স্কুলে গিয়ে ওকে নিয়ে গিয়ে, মানে ও যা যা বলছে ওরা তা বলছে না, ওরা যা যা বলছে একদম মুখোমুখি বসিয়ে ওই 3.5 লক্ষ টাকা কিন্তু আদায় করে দিয়েছে। এটা শুধু একটা কেস আমি বলছি, এরকম অনেক কেস আসে। আচ্ছা লীনাদি, আপনি একজন মহিলাকে আমি মানে তার অনেক টাকাই ধার ছিল, তিনি মানে পথে বসেছিলেন, তিনি খুব মানে উইমেন্স কমিশনের কাছে খুব ইয়ে করেন আর কি, তার খুব একটা বিপদের মুহূর্তে, এটা আমাদের কাজ, এটা আমাদের তরফে বলার কিছু নেই, কিন্তু তিনি এটা বারবারই বলেন। তার 10 লক্ষ টাকা আমরা উদ্ধার করে দিয়েছি। হ্যাঁ, একটা স্টেজের পরে তো আমরাও পারি না, তখন তো কোর্টে যেতে হবে। এবার কোর্ট যদি ডিলে করে, সেখানে আমরা তাও সেখানে ফলো আপ করি যে এত ডিলে কেন হচ্ছে। হ্যাঁ, এই আচ্ছা লীনাদি, আপনি যে এই কাজটা করেন, সেটা তো একটা ফুল টাইম কাজ, মানে মহিলা কমিশনের চেয়ারপারসন, চারটিখানি কথা না, এবং সেটা এত মানে আমাদের ধরুন আজকে পশ্চিমবঙ্গের শহর কলকাতাটা আমি ছেড়ে দিচ্ছি, অনেক সেফ তুলনামূলকভাবে গ্রামের তুলনায় আমরা যদি সেভাবে ভাবি, তো গ্রামে গঞ্জে এখানে সেখানে আপনি তো বহু ট্রাভেল করেন, আপনার সঙ্গে মাঝে মাঝে যখন কথা হয় আমি জানতেই পারি যে এখানে গেলাম ওখানে গেলাম, আপনি ট্রাভেল আবার বেরোচ্ছি, কালকেই যাচ্ছি সকালে, কালকে নদিয়া, পরশুদিন বহরমপুর, এবার পরপর রেগুলার ভিজিট প্লাস এখন এই যে পশ যেটা নিয়ে তুমি কথা বলছো, কর্মক্ষেত্রে যৌন হয়রানি, এটা নিয়ে আমাদের মাঝে মাঝে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো হয়, এবং এটা এখন মনে হচ্ছে রেপ এবং এই যে পশ, এই যে যা যা আইন, যা যা নিয়ম আছে, সেগুলো আবার ঝালিয়ে দেওয়া দরকার। সেই জন্য আমরা কাল থেকেই যাচ্ছি, আমাদের পুরো উত্তরবঙ্গ সফরটা চলবে। আচ্ছা, এবার একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে এইটা মানে ঘটনাটা ঘটলো বলে আপনারা এটা তৎপর হয়ে গেলেন, কিন্তু এর আগে থেকেও কি আরেকটু বেশি তৎপর হলে ভালো হতো বলে মনে হয়? কে বলেছে? আমাদের সারা বছর চলে, আমাদের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যালেন্ডারই থাকে, কোথায় কোন প্রত্যেক মাসে ম্যান্ডেটরি থাকে, কোন ডিস্ট্রিক্ট কোন মাসে প্রায়োরিটি পাবে, এইভাবে 12 মাস ভাগ করা থাকে, এবং একটা ডিস্ট্রিক্ট তো নয়, 23টা, তার মানে একটা ডিস্ট্রিক্ট আমি করে শেষ করতে পারছি না, আমার প্রতি মাসে গড়ে 2টো করে করতে হয়। আচ্ছা, এই যে এটা নয় যে আমরা এই জন্য তৎপর হয়ে গেলাম। আবার বলছি যে সারা বছর ধরে এই কর্মসূচিগুলো চলে, কখনো কমিশনের অফিসে চলে, কখনো ডিস্ট্রিক্টে চলে। হ্যাঁ, এবং এটা জানে যারা মানে ডিস্ট্রিক্ট, ডেফিনেটলি ডিস্ট্রিক্ট জানে। শুধু এটা নয়, আমাদের কারেকশনাল হোম ভিজিট থাকে, এনজিওদের সঙ্গে কথা বলা থাকে, তারপর ধরো ডোমেস্টিক ভায়োলেন্স এর মধ্যে অনেক মেয়েরা আছে, সেই কেসগুলো অনেক সময় জমে থাকে, ওখানে আমরা যাই বা ওরা এখানে আসে, তো সারা বছরই কাজ চলে। আমি বললাম যে এখন আমাদের অন্য বিষয় নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার চাইতে এই বিষয়টা ক্ষেত্রে যৌন হয়রানি যেহেতু মহিলা অনেক বেরিয়েছে প্লাস বেরিয়েছে, প্লাস এই যে রেপ একটা বেশ বিচ্ছিন্নভাবে হোক আর যেভাবেই হোক বেশ কিছু ঘটনা আসছে পর। তো সেই জন্য মনে হয় যে আমাদের যে অন্য প্রোগ্রাম ছিল, আমাদের অ্যাকচুয়ালি এখন অন্য একটা প্রোগ্রাম করার কথা ছিল। কি প্রোগ্রাম? ট্রাফিকিং ছিল আর ডোমেস্টিক ভায়োলেন্স ছিল, এটাকে আমরা শিফট করলাম, করে এইটাকে প্রায়োরিটাইজ করলাম।
মানে অতএব ওমেন ট্রাফিকিং আর ডোমেস্টিক ভায়োলেন্সটাকে রেখে এখন ওটা আবার পরের মাসে করবো, যেহেতু এটা। আপনার কি মনে হয় এই সেলটা আপনাদের যে এটা সেটা আরেকটু বড় করা দরকার? কারণ যেহেতু মেয়েরা বাইরের জগতে অনেক বেশি আসছে, হ্যাঁ, আর কিভাবে বড় করা, মানে কলে বড়ে, মানে মানুষে, মানে ধরুন আপনি যে যাচ্ছেন, এটা ফিজিক্যালি আপনি যাচ্ছেন, এরকম ধরুন আপনার সঙ্গে ধরুন 2 3 বা 4 আপনারা যাচ্ছেন, এরকম আরো বেশি পরিমাণের মহিলা বা আরো বেশি পরিমাণের কনস্টিটিউশন তৈরি করা, এটা তো আমাদের হাতে নেই। এটা তো একটা কনস্টিটিউশন, ধরো আমার একটা সাংবিধানিক পদ, তো সেখানে একটা তো কনস্টিটিউশন তৈরি হয়ে আছে। না সেটা আমি মানলাম, কিন্তু সেটা তো আমার হাতে নেই। সেটা আছে 12 জন নিয়ে কাজ করতে, 12 জন নিয়ে কাজ করলেন, কিন্তু তার সঙ্গে আবার ধরুন ফ্রিল্যান্সও তো, মানে আপনি তো কাউকে এজেন্সির সঙ্গে কথা বলে যেতে পারেন। এজেন্সি আছেই, আচ্ছা, সে তো এজেন্সি আছে, এই যে বিভিন্ন এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠন, তাদের সঙ্গে তো কাজ হয় আমাদের। এমন তো না যে আমরা নিজেরা গিয়ে না তা তো করতেই হবে। ডিএম এর সঙ্গে কাজ, অনেকগুলো উইং আছে, পুলিশ, ডিএম, স্বেচ্ছাসেবী সংগঠন, ব্লকে বিভিন্ন জায়গায় কাজগুলো হয়। মানে এবার ওই আশা কর্মী, তারপরে আরো যারা আছেন আর কি ব্লকে কাজ করেন, কন্যা, মানে এমনি মেয়েরা, স্কুলের স্টুডেন্টরা, এরা অ্যারেঞ্জ করে দেন। মানে ডিএম তো একটা জেলাই দেখেন, তো ডিএম বা এডিএম এরা আমাদের অ্যারেঞ্জ করে দেন। আমাদের সেই পরিশ্রমটা করতে হয় না, অ্যারেঞ্জমেন্টটা ওরাই করে দেন, আমাদের যেতে হয়। আচ্ছা, এবং সবসময় টাচে থাকতে। আচ্ছা দিদি, আপনি গ্রামে, হ্যাঁ, মানে ডোমেস্টিক ভায়োলেন্স বলুন বা এটা যেমন বললেন, এই যে 3 লাখ টাকা বা 10 লাখ টাকা পাইয়ে দিতে পেরেছেন, আপনাদের একটা সাফল্য, মানে এটা আপনাদের কাজ কিন্তু মনে ভালো লাগে। মানে সামান্য একটা উদাহরণ দিলাম, এটা এরকম অনেক উদাহরণ আছে। তো আপনি গ্রামের ক্ষেত্রে কি ধরনের মানে সমস্যা পান? দেখো, ডোমেস্টিক ভায়োলেন্স অল আউট আছে, শহর, গ্রাম, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, সর্বত্র ডোমেস্টিক ভায়োলেন্স আছে। এটা মানে বলা যাবে না, এটাই বেশি। আমাদের যত কেস আসে এটাই বেশি। আর তোমার আর কি কেস বলতে চাইছো? মানে কি ধরনের, মানে ধরুন শহর কলকাতায় কি ধরনের কেস আসে, যেমন ধরুন বললেন টাকা পয়সা, গ্রামে কি ধরনের কেস? সব থেকে বেশি আসে ডোমেস্টিক ভায়োলেন্স, এটা ওই যে বললাম, মানে অল ওভার, অল আউট, মানে নির্বিশেষে আসে এটা। আর তোমার এই একটা কথা হয় যে পাচার, হ্যাঁ, সেটার ধরনটা বদলে গেছে। এখন ধরো একটা মেয়ে, মানে অল্প বয়সী মেয়ে, বা তাদের বেটার লিভিং এর জন্য তাদের হয়তো একটা তোমার সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব হয়, একটা ফোনের মাধ্যমে বন্ধুত্ব হয়, সেই ডাকছে, কখনো সে এই ভালোবাসার টানে চলে যায়, আবার কখনো সেটা হয় না, বা মানে সে হয়তো কোনো কাজে বললো কাজের সুযোগ দেব, সেই জন্যও চলে যায়, এবং সেটা বাড়ি থেকে বলে, অনেক সময় বাড়িতেও বলে যায় না। আবার এমন ঘটনাও পেয়েছি, বাড়িতে বলেই গেছে, বাড়ির লোক আমাদের হাইড করছে, মেয়ে চাকরি করছে, তোমাদের অসুবিধে কি, টাকা পাঠাচ্ছে, টাকা হয়তো পাঠাচ্ছে, এরকমও আছে কেস। কিন্তু সেটা ঠিক সুবিধাজনক জায়গা নয়। এরকম আমরা রেস্কিউও করেছি, এরকমও হয়েছে যে কাশ্মীরে চলে গেছে মেয়ে, তখন খুব একটা সিচুয়েশন ভালো ছিল না, সেরকম পরিস্থিতিতে আমাদের এখান থেকে গিয়ে পুলিশ গিয়ে কাশ্মীর থেকে নিয়েও এসছে, রেস্কিউও করেছে। সেখানে ছিল আবার সে কারুর একটা কেউ ভালোবাসার কথা বলেছে, চলে গেছে। এরকম অনেক রকম কেস হয়। দিল্লিতে চলে গেছে, দিল্লি থেকে নিয়ে আসা হয়, মানে ঠিকঠাক সেফ জায়গা নয়। এই জন্য আমরা বলেছি, ম্যান্ডেটারি করেছি, মানে আমরা একদম প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে বলা আছে, এই যে যখন মেয়েরা বাড়ি থেকে বাইরে বেরোয়, হতে পারে কাজের জন্যই বেরোচ্ছে, কিন্তু লোকাল থানায় জানিয়ে যেতে হবে। তাহলে কি তার ট্র্যাক করা যাবে যে সে মেয়েটা অ্যাকচুয়ালি কোথায় গেল, তার ঠিকানাটা পাওয়া যাবে। এমন হয় যে ঠিকানাই জানা গেল না, হয়তো মেয়েটা হারিয়েই গেল। তো সেই কারণেই বলা যে লোকাল ইয়েতে জানিয়ে যেতে হবে যে মেয়ে কোথায় যাচ্ছে। আচ্ছা, এই তো এটা তো একটা হলো। আচ্ছা, আমার শুধু জানতে ইচ্ছা করে যে আপনি এত সিরিয়াল বম্বেতে কাজ করছেন তো এখন খুবই, হ্যাঁ, কি করছেন এখন বম্বেতে করছি এখন স্টার প্লাসে 2টো শো আর কালার্স হিন্দিতে। নামগুলো একটু যদি বলেন। একটা হচ্ছে ঝানক, হ্যাঁ ঝালক, আচ্ছা। আর একটা হলো দুর্গা কালার্স, যেটা, আর একটা স্টার প্লাসে আর একটা 16 তারিখ থেকে আসছে। আচ্ছা, রাব রাখা। আচ্ছা, আপনি এত কাজ করেন কি করে? একটা ফুল মহিলা কমিশনের চেয়ারপারসন, মানে তাকে সারাক্ষণ থাকতে হবে। তারপরে তুমি সবথেকে বেশি ভালো জানো, কারণ প্রত্যেক মেয়েই জানে সে কি করে সব দিক সামলায়। এটা আমার বলতে হবে না, প্রত্যেকটা মেয়ে, সে যদি বাইরের কাজ নাও করে, তাকে যে তার কত রকম সামলাতে হয় সে 50খানা হাত সেই একমাত্র জানে। সুতরাং এটা আলাদা কিছু নয়, সেটা সব মেয়েরাও করে, আমিও চেষ্টা করি করার।
আচ্ছা, ধরুন এই যে বলা হচ্ছে যে মেয়েদের নানা রকম ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া উচিত, যে ধরনের যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, আমিও বলেছি এটা বারবার। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সরকার থেকে যেমন অনেক কিছু করে, অনেক কিছুই তো করেন, মানে অনেক রকম প্রকল্প, এই সাথী ওই সাথী নানা রকম হচ্ছে, তো দিকে দিকে এই ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্র বা এই ধরনের কিছু করার কথা আপনি সাজেস্ট করেছেন বা কিছু করেছেন? যে একেবারে হয় না তা নয়, ক্যারাটেও হয় অনেক জায়গায়। যেমন একসময় ধরুন ছিল মণিমালা ছিল, ইত্যাদি ছিল, ওই লেভেলে হয় না এখনো, সেটাই বলছি। এবার আমি তো বললাম যে আমি নিজেই বলেছি যে আমি মানে পাবলিকলিও বলেছি এবং রেকমেন্ডেশনও আছে যে মেয়েদের আমরা তো সুকুমার চর্চা করাই, গান বাজনা ছবি আঁকা ইত্যাদি, তার সঙ্গে আমরা কেন ওই শরীর শিক্ষার জায়গাটাও যদি তৈরি করি তাহলে অন্তত প্রথমেই কনফিডেন্সটুকু আসবে যে আমি পারবো, ভয়ে প্রথমেই ব্যাকআউট করবে না, প্রথমে একটা কনফিডেন্স আসবে। তবে সেরকম দুর্যোগ জীবনে এলে, অতর্কিতে কোনো দুর্যোগ এলে কোনো পুরুষ, হ্যাঁ তার জন্য আরো আলাদা কথা, তার জন্য অনেক বেশি করে দরকার, যেটা এই প্রসঙ্গে তো আসছে কথাগুলো, আরো অনেক বেশি সুরক্ষা দরকার, ভীষণ নজরদারি দরকার, এবং একটা সেফ, কিভাবে হবে সেটা একদিনে হয়তো হবে না, কিন্তু একটা সেফ এনভায়রনমেন্ট, তাহলে আমার মনে হয় একটা মেয়ে অনেক বেশি দিতেও পারবে। আপনি এটা তাহলে বলছেন যে সেফ এনভায়রনমেন্ট ছিল না আরজি করে? ডেফিনেটলি সেফ এনভায়রনমেন্ট থাকলে এরকম ঘটনা ঘটলো কি করে? আর একটা কথা, ধরুন আপনাকে কাছে জানতে চাইছে, এই যে সিভিক ভলেন্টিয়ার বলে একটা জাতি উঠে এসছে, হ্যাঁ, এটা তো আমাদের ছোটবেলায় আমি কোনোদিন শুনিনি, সিভিক ভলেন্টিয়ার, তা পুলিশ এটাই জানতাম। তো এর মধ্যে যে কি ঢুকে আছে, মানে জল, হ্যাঁ, সে ভগবানই জানেন। তো এই ব্যাপারটা সম্পর্কে আপনার কি মতামত? আপনার মনে হয় যে সিভিক ভলেন্টিয়ার, দেখো, এমপ্লয়মেন্টের জন্য বা যদি পুলিশকে হেল্প করার জন্য, বা এরা তো অনেক ব্লকেও কাজ করে, যদি যোগ্য লোক আসে তাহলে আমি তো কখনো বলবো না যে তুমি এমপ্লয়মেন্টটাকে বন্ধ করে দাও, যেমন পুলিশ হিসেবে যেমন তার বাইরেও কিছু কাজ থাকে। তো ধরো একটা ব্লকে কে খবরাখবর রাখা, বা কে কোন মেয়েটা কোন বা কোনো পরিবার কোনো বিপদে পড়েছে, আমি জেলার কথা বলছি, সেটাকে সঙ্গে সঙ্গে জানানো, সঠিক জায়গায়। জেলায় তো এটাকে গ্রামীণ পুলিশ বলা হয়, ওই সিভিক ভলেন্টিয়ারই আর কি। তো গ্রামীণ মানে জেলা বলে গ্রামীণ, তো সেখানে খানিকটা হেল্প হয় না তা নয়, হেল্প হয় খানিকটা, কারণ এরা এক একটা এলাকায় থাকেন, প্রত্যেক বাড়িগুলো চেনা হয়, এরা কোনো মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলে বলতে পারবে, কাউকে মিসিং হলে সঙ্গে সঙ্গে জায়গা মতো ট্র্যাক করতে পারবে, ধরে নেওয়া হয় সেই উদ্দেশ্য খারাপ এটা তো নয়, সেটাকে সঠিকভাবে পালন করা হচ্ছে, এক্সিকিউশনটা ঠিক হচ্ছে কিনা এবং কাদের নেওয়া হচ্ছে, যাদের নেওয়া হচ্ছে তাদের আরো অনেক স্ক্রিনিং করে তাদের আরো অনেক যোগ্যতা নিয়ে নিতে হবে, কারণ এটা এমন একটা সেন্সিটিভ জায়গা এবং কাজটাও এতটা সেন্সিটিভ, মানুষকে সবার আগে সেই মানে মনের দিক থেকে তার সেই ঔদার্য দরকার, তার সেই সংবেদনশীলতা দরকার, যেটার অভাবে আজকে হয়তো এই গন্ডগোলগুলো। একদমই তাই না, আমি বলছি টোটাল পুলিশ ফ্রেটার্নিটি অনেক চাপে থাকে, কিন্তু অনেকে খুব ভালো, অনেকে খুব কোঅপারেটিভ, আবার অনেকের কাছ থেকে আমরাও অনেক সময় হেল্প পাই না। তো সেইটা না একটা বারবার ওরিয়েন্টেশন প্রোগ্রাম করা উচিত, বারবার স্ট্রং তাদের মনিটর। আমরা একটা করেছিলাম, আপনার যে পজিশন তাতে তো আপনার সঙ্গে কথা না কথা, দেখো খুব প্রয়োজনে কখনো হয়তো কথা হয়েছে, এমন আপনার কোনো অসুবিধা হয়েছে পুলিশে, সেটা আপনি বলেছেন ওনাকে? হ্যাঁ বলেছি, সঙ্গে সঙ্গে সমাধান হয়েছে। তবে সবসময় যে বলতে হয়েছে তাও নয়, উনি তো অনেক ওপরে, আমাদের ডিপার্টমেন্টে মন্ত্রী আছে, সেসব জায়গায় বলার জায়গা, ওনাকে হঠাৎ করে একটা, আমি এটা কখনো বলি না, ওনার চেয়ারটা ওনার চেয়ার, উনি মুখ্যমন্ত্রী, আমি পুলিশ মন্ত্রীও, কিন্তু পুলিশ মন্ত্রীর আগেও তো অনেক পদ্ধতি আছে, অনেকগুলো স্টেপ আছে। প্রথমেই আমি পুলিশ কোঅপারেট করছে না বলে ওকে নালিশ করবো, এটা আমার মনে হয় আমার ফেলিয়ার। সুতরাং খুব ক্রিটিক্যাল কোনো সিচুয়েশন ছাড়া কখনোই বলিনি, আর তার আগে নিজে চেষ্টা করেছি সলভ করার। এবার ডিপার্টমেন্টের সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি থাকেন, মন্ত্রী থাকেন, তারাও অনেকটা হেল্প করেন। তো অনেক সময় হয় যে মেয়েরা যায় কিন্তু সে কেস লেখা হয় না, হ্যাঁ অনেক সময় হয় এফআইআর করছে না, নিতে চাইছে না, তখন আমরা বললে মানে কাজ হয়। আপনাদের প্রতিনিধি কোনো মহিলা, যদিও এটা হওয়ার কথা নয়, একেবারেই হওয়ার কথা নয়, এটা কাম্য নয়। এটাই বললাম যে অনেক জায়গায় কোঅপারেশন আছে, অনেক জায়গায় নেই, অনেক জায়গায় অনেক সেন্সিবল পুলিশকে দেখেছি, আবার অনেক জায়গায় দেখেছি যে তারা গুরুত্ব দিচ্ছে না। আচ্ছা, এই যে ক্যারাটে প্রসঙ্গটা এলাম, তো কখনো মানে বিভিন্ন দিকে মণিমালা আগে যেমন ছিল সেরকম কোনো ক্যারাটে হবে, মানে তো মানে স্কুল বিভিন্ন দিকে তৈরি হবে, এরকম কি কোনো কথা কখনো? ক্যারাটে স্কুল? হ্যাঁ,
না না, ক্যারাটে শেখাতে হবে। ক্যারাটের কিছু কিছু ক্লাস হয় বিভিন্ন জেলায়। পুরুলিয়াতে খুব ভালো ক্যারাটের একটা মেয়েদের দল আছে, আচ্ছা, খুবই ভালো আছে। ওটা এই প্রকল্পেই অন্তর্গত করে করাচ্ছে। অনেকগুলো অপশন আছে, সেখানে কেউ চাইলে করাতে পারে। কোন প্রকল্পে? এই যে মেয়েদের নিয়ে যে ধরনের কাজকর্ম হয় না, ধরো কন্যাশ্রীও বলছি আমি, তাদের অনেক সময় ওদের ক্লাবে এরকম মানে ট্রেনার থাকেন যারা তোমার ওই মানে ক্যারাটে করান বা অন্যান্য অনেক কিছুই করান। তো সেটা তাদের চয়েস থাকে। এবার সেটা যদি একটা ম্যান্ডেটরি করা যায় সেটা ভালো হয়, যে এটা তুমি শেখো। আচ্ছা, একটা কথা, এই যে জুনিয়র ডাক্তাররা বসেছেন ধর্না, এবং যতক্ষণ না এর বিচার হবে, এটাকে আপনি কতটা সাপোর্ট করেন? ওদের ইমোশনটাকে নিশ্চয়ই সাপোর্ট করি, 100বার সাপোর্ট করি। এই যে আবেগ থেকে কাজটা করছে সেটাকে সাপোর্ট করি। তবে আবার তারপরেও বলবো যে পেশেন্ট দেখার ব্যাপারে অলওয়েজই, আমি প্রথমেও বলেছি এখনো বলছি, একটা সেক্ষেত্রেও তো একটা আবেগের প্রশ্ন। ওরা তো একটা আবেগ থেকে বা একটা জাস্টিস থেকে বা একটা সত্যিকে বার করার জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য লড়াই করছেন। ইকুয়ালি একজন পেশেন্টও কিন্তু অনেক আবেগ নিয়ে, আমরা যেটা মনে করি ডাক্তার হচ্ছে দ্বিতীয় ঈশ্বর। একদম, আমরা ঈশ্বরকে দেখিনি কিন্তু এদের দেখতে পাই। আমরা বিশ্বাস করে নিজেদের জীবনটা দিয়ে দিই, এর থেকে বড় তো আর ভরসা কাউকে করি না আমরা। সংসার, সন্তান, ছেলে মেয়ে কেউ না, যতটা আমরা ডাক্তারকে ভরসা করি, ঠিক ডাক্তারের কাছে নিজেকে সমর্পণ করি, তাই তো? সেটা ক্রাইসিস এলে বোঝা যায়। তো সেই কারণে সেটাও একটা ইমোশনের জায়গা। সেই কারণে সেটাও আমি একটা অনুরোধ করতে পারি যে ওরা দেখছেন, মানে একেবারে দেখছে না তা না, দেখছে এবং অন্যান্য সিনিয়ররা দেখছেন, মানে সেটা সামলে দিচ্ছে। তবে এইটা ডাক্তারদের সম্পর্কে এক অংশ যদি বা অনেক রকম দুর্নীতি ইত্যাদির সঙ্গে জড়িয়েও থাকে, ওভারঅল সাধারণ মানুষ কিন্তু, আমিও যদি একজন সাধারণ মানুষ হিসেবে বলি, ডাক্তারদের কিন্তু আমি সত্যি বলছি, আমার নিজেরও ডাক্তার পরিবার, সেই জন্য হয়তো খানিকটা বেশি আমি ঈশ্বরের মতোই দেখি তাদের। সত্যি তাই। হ্যাঁ, এই ঘটনাটির পরে অন্যান্য ইয়েগুলোর সঙ্গে, যেমন ধরুন নীলরতন সরকার, তারপরে পিজি, এই সমস্ত সুপারদের সঙ্গে বা এদের সঙ্গে কথা হয়েছে আপনার? প্রশাসন পিজিতে তো ভিজিটেই গেছিলাম, সুপারও ছিলেন। ওই রকম কোন ওরিয়েন্টেশন প্রোগ্রাম বা কিছু করবার প্ল্যান করেছে নার্সদের নিয়ে? বা দেখো, ওখানে না মেডিকেল কাউন্সিল তো আলাদা আছে, তারা তো খানিকটা দেখেন, না দেখার কথা আর কি। সেখানে একটা আলাদা সেক্টর কাজও করছে, আলাদা করে পিজি নিয়ে বা নীলরতন সরকার এরকম নিয়ে ঘটনা ঘটেছে বলেই যে এটা নিয়েই আমরা এক্ষুনি কাজ করেছি তা নয়, কাজ করছি তা নয়। ইন জেনারেল মেয়েদের, ওভারঅল মেয়েদের সমস্যা নিয়েই আমরা কাজ। শুধু বা হসপিটাল কেন, আরো কত সেক্টর আছে তো, অনেক সেক্টর আছে। তো সেইটাই তো বললাম, তো কাল থেকেই আমাদের ডিস্ট্রিক্ট ভিজিট শুরু হচ্ছে আবার, এবং এই বিষয়কে কেন্দ্র করেই মানে এই আইনগুলো সম্পর্কে জানানো খুব দরকার। অর্ধেক মেয়েরা জানেই না যে তাদের কি কি বেনিফিট আছে জীবনে, এটা সব থেকে দুঃখের। হ্যাঁ, জানি না যে তার যে কি অধিকার, সে যে কত দূর যেতে পারে, সেই অধিকারটা প্রয়োগ করতে পারে, সেইটা তার কাছে ইনফরমেশনটা নেই, থাকে না। এইটা যতবার বলা হবে অধিকারের ক্ষেত্রটা তার জানে না, যার ফলে যে ট্যাবু কাজ করে, ভয় পায়, কোথায় যাব না, থানায় বলবো না, এই জায়গা। এবং পিছনেটা না থাকে মা বাবার কি গিয়ে কি লাভ, দেখো গিয়ে কি লাভ, কারণ অনেকগুলো কারণ আছে। অনেক সময় পুলিশ এন্টারটেইন করে না, অনেক সময় কোর্টে এত বেশি সময় লেগে যায়, মানুষ আর তার ধৈর্য রাখতে পারে না। আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি। তো আপনি এই ঘটনাটা হয়ে যাবার পরে, বা এই ঘটনাটা যদি নাও হতো, মানে এরকম, তো আপনি কি বলবেন মেয়েদের জন্য? কি আপনার সাজেশন বা কি আপনার পরামর্শ, বা কি বলবেন আপনি? প্রথম কথা বলবো যে মেয়েরা মানে লেখাপড়ার কোনো বিকল্প নেই, আর দ্বিতীয় কথা বলবো বিয়ে কোনো অপশন নয়। মানে গ্র্যাজুয়েশন হয়ে গেছে, এখন বাবা মা দেখছে বা আমিও একটা বিয়ে করব, ভালো থাকবো, এটা কোনো অপশন নয়। লেখাপড়া এবং নিজের পায়ে দাঁড়ানো। সুতরাং আমি আগে নিজে লেখাপড়া করব, তারপর নিজের পায়ে দাঁড়াবো,
চাকরিটা ম্যান্ডেটারি, নিজের রোজগারটা ম্যান্ডেটারি। এই মেয়েটি তো বেরিয়েছিল, সে তো নিজের জীবনের স্বপ্ন দেখেছিল, সে একটা ডাক্তার হয়ে সে একটা বড় স্বপ্ন দেখেছিল। কিন্তু ধরুন সমাজে তো মেয়েরা না, আর একটা আকাশ হচ্ছে আপনাদের পুরুষরা, তার জন্য আপনি কি, তাদের জন্য আপনি কি বলবেন? সমাজে একটা আকাশ পুরুষের নয়, একটা আকাশ, সে আকাশে নারীও থাকবে না, পুরুষও থাকবে, কোনো অর্ধেক না, পুরোটাই নারীর, পুরোটাই পুরুষের। আচ্ছা, এই ভাগাভাগি আমি বিশ্বাস করি না। এই ভাগাভাগি যতদিন থাকবে ততদিন জায়গাটাও ভাগ ভাগ থাকবে। তো যে আকাশে মেয়েরা চড়তে পারে পুরোটাই চড়বে, পুরুষও থাকবে পুরোটাই নেবে। পুরুষদের প্রতি আপনি কি বলবেন? লড়াই নেই। পুরুষদের প্রতি বলবো মানে কি যে বলবো, এত যে মানে দেখো, নিজের বাড়ির কথা মনে হয়, নিজের পরিবারের বাবা ভাই এদের কথা মনে হয়, তাদের একরকম ভাবে দেখেছি। আবার সেই সমাজেরই কিছু পুরুষ অন্যরকম ভাবে মানে তাদের দেখতে পাচ্ছি। এটা খুব দুঃখজনক, বলার থেকেও মানে সোজা কথা বলতে চাই যে যে ধরনের অপরাধ, তার যদি আরো কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়, তবেই বোধহয়। এমনিতে কাউন্সেলিং, ভালো কথা সব পেরিয়ে গেছে, এবং এক্সাম্পলারি পানিশমেন্ট না হলে যে মুহূর্তে তার ওরকম ট্রিগার্ড হচ্ছে, সে কিন্তু সেটা নিজেকে রেজিস্ট করতে পারবে না, পারছে না। সুতরাং তার যদি মাথার উপরে একটা খারাপ ঘা ঝুলতে থাকে তাহলে হবে না। এবং আমাদের যেটা হয়, এই যে কাগজ বলো, মিডিয়া বলো, সবাই এত পাবলিসিটি দেয় প্রথমে এই ঘটনাটাকে। যখন শাস্তি হবে, ধরো সময়ও তো লাগে, কোর্টে অনেক পদ্ধতিগত হোক বা দেরি করে হোক, সময়টা অনেক বিচার পেতে সময় লাগছে। সেই বিচার পাওয়ার পরে যখন খবরটা বেরোয়, তখন না সেটা 6 পাতা বা 7 পাতার কোণের দিকে একটা ছোট খবর। বেশিরভাগ ক্ষেত্রে ধনঞ্জয় ছাড়ো, ধনঞ্জয় কটা হচ্ছে, ধনঞ্জয় কটা হচ্ছে, আমি তো সেটা বলছি না, এর বাইরেও তো অনেক খবর আছে, অনেক অনেক এরকম খবর আমাদের। আমরাই বলি প্রেসকে যে আপনারা ফলো আপ গুলো করেন না কেন? তুমি একটা ধনঞ্জয় বলছো, একটা হাতরাস বলছো, একটা হাতরাস, একটা ধনঞ্জয়, একটা আরজিকর তো রোজ হয় না। এইগুলোর কিন্তু এই আরজিকরের পরে কিন্তু আরো কতগুলো কেস হয়ে গেল। কোথায় সেগুলোর খবর তুমি কবে পাবে? যখন পাবে তখন কি তোমার রেজিস্টার করবে? তোমার মনে থাকবে যে এটা নিয়ে এত বড় হয়েছিল? মনে থাকে না। সেই কারণে আমরা যখন ওই ফলো আপটাও না, যেরকম ফার্স্ট পেজ, যেরকম মিডিয়া এখন ফলে মহিলাদের সারাদিন 24/7 এটা চলছে, তেমনি ওটাও 24/7 চলে। একটা মহিলাদের জন্য একটা আলাদা মিডিয়া জায়গা দরকার, যেখানে ক্রমাগত ওই ফলো আপটা হতে থাকবে। ফলো আপটা হতে থাকবে যে এই হয়েছিল তার এই হলো, বা এই হয়েছিল কেসটা এই জায়গায় আছে, এবার এটা হবে। শাস্তিটাকেও ধারার সেই মানে প্রমাণের চোখের নজরে আনা উচিত, তবেই তো একটা লোকের মধ্যে চেতনাটা বাড়বে। চেতনা কি, তার ভয়টা আসবে। চেতনা না, চেতনাও বাড়বে। কারণ কি, মানে এই যে এদের হয় যে আমি জানি না, ভয়টা বাড়বে যে আজকে আমার এরকম হলে আমাকে এরকম ভুগতে হবে। এই তো এতগুলো পরপর কেস দেখছি, প্রত্যেকটা কেসে এরকম শাস্তি হয়েছে, আমিও শাস্তি পাবো, তাছাড়া কিন্তু সম্ভব না। একজন মহিলা, আমিও একজন মহিলা, আপনি মানে সত্যি বলতে কি, এটা আমি শুধু বলছি না, মানে চিরকালীন হয়ে আসছে, কেউ ছোটবেলা থেকে মোলেস্টেড হয়নি বা কোনো রকম অ্যাবিউজ হয়নি বা কিছু, এটা কি মানে এটা কিন্তু বুকে হাত দিয়ে কেউ বলতে পারে না, কোনো না কোনোভাবে কোনো না কোনো সময় কিছু না কিছু, নয় বাসে ট্রামে এখানে সেখানে, প্রত্যেকটা মেয়ে কিন্তু এটার শিকার, তাই তো? এবং সেই ছোট ছোট মানে সেইগুলো তাদের মনে থেকে তো যায়, কারোর বেশি ভাবে হয়, কারোর কম ভাবে হয়। তো এই যে একটা সামাজিক ব্যাধি, এটা তো একটা সামাজিক ব্যাধি, সেটার মানে হাত থেকে রেহাই পাওয়ার, ব্যাধি হলে তো তার ওষুধ লাগে। তো আমরা মেয়েরা যারা সাফার করেছি, তারা কি ওষুধটা প্রয়োগ করেছি? কজন করেছি? হাজারে একজন করেছি কি? আমরা কি যে ছেলেটি অসভ্যতা করছে তাকে আমার চটিটা খুলে মেরেছি, বা তাকে সবার সামনে তাকে ওপেন আপ করেছি যে এই যে এই ছেলে এরকম করছে, চিৎকার করেছি? করিনি, কারণ লোকে আমাকে খারাপ ভাববে। অনেক সময় আমি ছোটবেলায় লোকে আমাকে খারাপ ভাববে, ওটা সোশ্যাল ট্যাবু কাজ করে। কেন করে? কারণ তুমি যদি কোনো ঝামেলার মধ্যে পড়ো, কোনো এ ধরনের অসভ্যতার শিকার হও, তোমার বাবা মাই তোমাকে বলবে যে কই আর পাশের বাড়ির মেয়ের সঙ্গে হয় না, তোমার সঙ্গে এরকম হয় কেন, তুমি কেন এরকম পোশাক পরেছো, তুমি কেন সন্ধ্যের পর বেরিয়েছো, মানে আমার এমন কিছু নিশ্চয়ই করেছিল। আমার জন্য সমস্ত রেস্ট্রিকশন, অসভ্যতাটা তাদের করার ছাড়পত্র পেয়ে যায়। পরিবারের মধ্যেও কিন্তু অ্যাবিউজ হয়, নিশ্চয়ই এরকম অনেক কেস প্রচুর বাড়িতে পরিবারের মধ্যে অ্যাবিউজ হয়, এবং সে বলতে পারে না, এবং বলতে না পারাটা অসুস্থতা ভোগে, বলতে না, মানসিক মেন্টাল হেলথ তাদের প্রবলেম হয়, মেন্টাল হেলথ। সেই জন্য প্রথমেই ওপেন আপ করতে হবে। আর মনে হয় না যে সেই দিন আছে, আর নয় টু মাচ, আর নয়। আপনার মুখ থেকে কথাগুলো শোনার খুব প্রয়োজন ছিল। তাহলে এখানে মোটামুটি আমরা আজকে
আমাদের এই শেষ করি আলোচনাটা। নিবেদিতা অনলাইনের মাধ্যমে মহিলা কমিশনের তরফ থেকে সমস্ত নারীদের আমার শ্রদ্ধা, স্যালিউট এবং অভিনন্দন। আমি জানি তারা প্রত্যেকদিন কতটা লড়াই করে বেঁচে থাকেন, কতটা লড়াই তারা করতে পারেন এবং করতে হয়। তো আমরা চাইবো যে লড়াইয়ের দিনগুলো কমে আসুক, লড়াই কম হোক। তার জন্য মহিলা কমিশন সর্বত আপনাদের পাশে আছে। যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যায়, আপনাদের যে কোনো রকম সমস্যায় আপনারা মহিলা কমিশনকে কাজে লাগাতে পারেন, ব্যবহার করতে পারেন। ধন্যবাদ, নমস্কার।